শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি সম্পর্কে জানব। যে কোনো প্রতিষ্ঠানই হোক তারা কিন্তু কিছু না কিছু নীতি ফলো করে তাদের সকল কার্য সম্পাদন করে, কারণ নীতি ছাড়া কিন্তু কোনো প্রতিষ্ঠানই প্রপারলি চলতে পারে না। কোনো নীতি বলতে কিছু রুলস বা কিছু রেগুলেশন যেগুলো একটা প্রতিষ্ঠানকে তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে খুব সাহায্য করে বা ইজিলি পৌঁছানোর একটা ওয়ে হচ্ছিল মূলনীতি বা একটা কাজ করার একটা সিস্টেমেটিক ওয়ে। সো আমরা একটা বাণিজ্যিক ব্যাংকের কিছু ইম্পর্টেন্ট মূলনীতি সম্পর্কে এখন জানবো। যদিও এগুলো এমন না শুধুমাত্র এই কটা নীতি আছে, একটা বাণিজ্যিক ব্যাংকের হাজার হাজার নীতি আছে, বাট এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথমে তারল্যের নীতি। গ্রাহকদের চেকের অর্থ চাহিদা মাত্র পরিশোধ করার সামর্থ্য ধরে রাখার জন্য কাম্য পরিমাণ তরল সম্পত্তি সংরক্ষণের কৌশলকে বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি বলে। একটা বাণিজ্যিক ব্যাংকের অর্থ কোথা থেকে আসে? তাদের আমানতকারীরা তাদের আমানত বা অর্থ ব্যাংকে আমানত হিসাবে জমা রাখে। এখন তারা তো প্রথমে জমা রাখলো, বাট এর মানে কি এই না তারা কখনো টাকা চাবে না? অবশ্যই তারা যখন তখন কিন্তু অর্থ যেতে পারে। মূলত চলতি হিসাবে এবং সঞ্চয় হিসাবে গ্রাহকরা যখন তখন এসে অর্থ যেতে পারে। সো এই যখন টাকা উত্তোলন করতে চাবে বা অর্থ চাবে, যেন ব্যাংক সাথে সাথে তাদের অর্থ পরিশোধ করতে পারে, এর জন্য ব্যাংকে কিছু পরিমাণ ক্যাশ টাকা রিজার্ভ রাখতে হবে, যেন চাহিদা মাত্র গ্রাহকদের অর্থ তার পরিশোধ করতে পারে। এবং যেই নীতি অনুযায়ী এই ক্যাশ টাকার পরিমাণ ফিক্স করে বা কী পরিমাণ ক্যাশ রাখলে ব্যাংক ইজিলি গ্রাহকদের অর্থ ফেরত করে দিতে পারবে, সেটাকে বলা হয় তারল্য নীতি। এরপর দেখব সচ্ছলতা নীতি। সচ্ছলতা বলতে দায় পরিশোধের সামর্থ্যকে বোঝায়। প্রকৃত সম্পদের পরিমাণ দায় থেকে কমে গেলে ব্যাংকের সচ্ছলতা কমে যায়। সফলভাবে টিকে থাকার জন্য বাণিজ্যিক ব্যাংকে যথেষ্ট সচ্ছল থাকতে। দেখো, ব্যাংক কিন্তু গ্রাহকের কাছ থেকে অর্থ নেয়, এটা কিন্তু এক প্রকার ব্যাংকের জন্য দায়, কারণ এইটাকে ফেরত দিতে হবে। আবার এই যে আমানত, এইটা কিন্তু ব্যাংকের জন্য বা টাকা, এটা কিন্তু ব্যাংকের জন্য সম্পত্তি। তো যেটাই হোক, এখন ব্যাংকের কাছে যদি সম্পদের থেকে দায়ের পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু তারা অবশ্যই অসচ্ছল হয়ে যাবে। সো ব্যাংকের অবশ্যই সম্পদের থেকে কখনোই দায়ের পরিমাণ যেন না বেড়ে যায়, এইটা ব্যাংকের মাথায় রাখতে হবে বা ব্যাংকের দেখতে হবে। এবং যেই নীতি অনুযায়ী এটা ফলো করে, সেটাকে বলা হয় সচ্ছলতার নীতি। এরপর আমরা দেখব হচ্ছিল নিরাপত্তা নীতি। গ্রাহকদের আমানত ও নিজস্ব অর্থ সম্পদ যাতে চুরি ডাকাতি ও জালিয়াতির হাত থেকে রক্ষা পায় এবং ঋণদান ও বিনিয়োগ যতটা সম্ভব ঝুঁকিমুক্ত হয় তা নিশ্চিত করার কৌশলকে নিরাপত্তা বলে। গ্রাহকের অর্থ ব্যাংকে থাকে, মানে ব্যাংকে নিজের অর্থ না, অন্যের অর্থ। আবার অন্যের অর্থ ব্যাংকের কাছে আসে। সো এই অর্থ যেন চুরি ডাকাতি বা জালিয়াতির হাত থেকে রক্ষা পায়। আবার ব্যাংক যে ঋণগুলো দিচ্ছে, এই ঋণ যেন যত সম্ভব ঝুঁকিমুক্ত হয়। ঝুঁকিমুক্ত বলতে ঋণ দিল একটা প্রতিষ্ঠানকে, সেই প্রতিষ্ঠানটি গায়েব হয়ে গেল বা টাকা নিয়ে হারিয়ে গেল। সো যদি এরকম হয় বা এরকম হাত থেকে যেন রক্ষা পায়, ব্যাংকের যথাসম্ভব সতর্ক থাকা লাগবে, অর্থাৎ নিরাপদ থাকা লাগবে, যেন ব্যাংকের নিজের অর্থ এবং গ্রাহকের অর্থ সবগুলাই সেফ থাকে। মুনাফার নীতি। ব্যাংকের যে অর্থগুলো আছে বা ব্যাংকের যেই মূলধন আছে, সেটি এমনভাবে বিনিয়োগ করতে হবে যেন সেটি অবশ্যই নিরাপদ হয় এবং লাভজনক হয়। অর্থাৎ অবশ্যই নিরাপদ দেখে ব্যাংকে ইনভেস্ট করতে হবে, এটা তো প্রথম শর্ত। আর নয় ব্যাংক দেখা গেলো চাইলো আমরা কাজ করি, আমরা ইলিগাল ড্রাগস কিছু সেল করি, তাহলে তো অনেক মুনাফা হবে, বাট এটা কি করবে না। অবশ্যই নিরাপদ এবং লাভজনক। অবশ্যই এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেন সেটি একদম লাভ বা প্রফিটেবল হয়, এমন খাতে কিন্তু ইনভেস্ট করা লাগবে। সো লাভজনক খাতে ঋণদান বা বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করতে পারার নীতিকে বাণিজ্যিক ব্যাংকের মুনাফা অর্জন নীতি বলে। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন করা। সো এমনভাবে তার অর্থগুলোকে বিনিয়োগ করতে হবে বা ঋণ দিতে হবে যেন একটা বাণিজ্যিক ব্যাংক সর্বোচ্চ পরিমাণ মুনাফা পেতে পারে। সঞ্চয় সংগ্রহের নীতি। একটা বাণিজ্যিক ব্যাংকের আমানতের বা যে মূলধনের মূল অংশ কই থেকে আসে বলতো? গ্রাহকদের আমানত থেকে। সো এই আমানত থেকে কিন্তু অর্থ সংগ্রহ করতে হবে, কারণ করে এই অর্থে ব্যাংক বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে, এই অর্থে ব্যাংক বিভিন্ন পক্ষকে ঋণ প্রদান করবে। এর জন্য ব্যাংকের যত বেশি পরিমাণ সম্ভব এই আমানত সংগ্রহ করতে হবে। বিভিন্ন হিসাব আমানত প্রকল্প স্কিম চালু করে গ্রাহকদের আকৃষ্ট করে অধিক সঞ্চয় সংগ্রহ পূর্ব ব্যাংক তহবিল বাড়ানোর নীতিকে সঞ্চয় সংগ্রহের নীতি বলা হয়। কারণ যত পরিমাণ তহবিল বাড়বে, ব্যাংক তত বেশি পরিমাণ ঋণ দিতে পারবে, বিনিয়োগ করতে পারবে এবং ব্যাংকে তত বেশি পরিমাণ মুনাফা অর্জন হবে। এরপর দেখব ঋণদান ও বিনিয়োগের নীতি। যে নীতির আওতায় বাণিজ্যিক ব্যাংক ঋণদান ও বিনিয়োগের ক্ষেত্রে উক্ত অর্থ ফেরত পাওয়ার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সর্বোচ্চ মুনাফা অর্জনের প্রয়াস চালায়, তাকে ঋণদান ও বিনিয়োগ নীতি বলে। দেখো, আমি অর্থ নিলাম আমানতের মাধ্যমে, এখন এই টাকা আমি রেখে দিব? নিশ্চয়ই না। এই টাকা কিন্তু আমি ব্যাংকে বোঝাচ্ছি, ব্যাংক কিন্তু অবশ্যই কোথাও না কোথাও ঋণদান দিবে এবং অবশ্যই বিনিয়োগ করবে। এখন ফার্স্ট অফ অল এইটা মাথায় রাখবে, ভাই আমি ঋণ দিলাম এমন পক্ষকে যেই পক্ষ কদিন পরে দেউলিয়া ঘোষিত করলো আদালত তাদেরকে।
টাকা কখনো ফেরত পাবো না, বা এমন একটা পক্ষকে দিলাম যেই পক্ষ এই টাকা জালিয়াতি করে হয়তো বা বিদেশে চলে গেল। তো প্রথমে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যেন আমরা এমন জায়গাতে ঋণ দিব যেই টাকা ফেরত আসবে। এর পাশাপাশি এই যে ঋণ দিলাম বা বিনিয়োগ করলাম যেন এখান থেকে আমি সর্বোচ্চ মুনাফা পাই, এইটাও কিন্তু আমার মাথায় রাখতে হবে। সো সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সর্বোচ্চ মুনাফা অর্জনের যে প্রয়াস চালায় যেই নীতির আন্ডারে, সেটাকে বলা হয় ঋণদান নীতি ও বিনিয়োগের নীতি। দক্ষতার নীতি। দক্ষতা মানে কি? কম পরিশ্রমে বেশি মুনাফা। দেখো, তো কম শ্রম ও অর্থ ব্যয় সুন্দর ও সার্থকভাবে ব্যাংকের কাজ সম্পাদন করতে পারার নীতিকে দক্ষতা বলে। অর্থাৎ যত কম শ্রমিক এবং কম অর্থ ব্যবহার করে সবচেয়ে বেশি বা ভালোভাবে বা সার্থকভাবে যেন ব্যাংকিং সার্ভিস প্রদান করতে পারে, এটাকেই বলা হচ্ছে দক্ষতার নীতি বা দক্ষতা। এবং যেই নীতির আন্ডারে দক্ষতা পড়ে সেটাকে বলা হচ্ছে দক্ষতার নীতি। সেবা নীতি। গ্রাহক সন্তুষ্টি অর্জনের জন্য তাদের প্রয়োজন পূরণ উপযোগী কাজ, সুবিধা বা তৃপ্তি প্রদানের নীতিকেই সেবা নীতি বলে। দেখো, ব্যাংক কিন্তু অলওয়েজ তাদের গ্রাহকের কাছ থেকে অর্থ পায় এবং সেটি দিয়ে মুনাফা করে, রাইট? সো এইখানে ব্যাংক কিন্তু অবশ্যই চাবে যেন তার গ্রাহকরা তার ব্যাংক থেকে সর্বোচ্চ পরিমাণ সেবা পায়। আদারওয়াইজ যদি একটা বাণিজ্যিক ব্যাংকের কাছে কোনো গ্রাহক কখনো সেবা না পায় ভালো মতন, সে কিন্তু কদিন পরে অন্য একটা ব্যাংকে চলে যাবে অ্যাকাউন্ট খুলে। সো এর জন্য ব্যাংকের অবশ্যই মাথায় রাখতে হবে তার গ্রাহক যেন সবচেয়ে বেশি সেবা পেয়ে থাকে, সবচেয়ে ভালো সেবা পেয়ে থাকে এবং এমন সেবা প্রদান করবে যার ফলে গ্রাহকদের প্রয়োজন পূরণ উপযোগী কাজ হবে, সুবিধা বা তৃপ্তি পাবে। সো যেই নীতির আন্ডারে এটা ফলো করা হয় সেটাকে বলা হয় সেবার নীতি। আস্থা অর্জনের নীতি। দেখো, একজন গ্রাহক যেন নির্দ্বিধায় ব্যাংকের উপর নির্ভর করতে পারে, এরূপ আস্থা ও নির্ভরতার গুণ সৃষ্টির লক্ষ্যে কাজ করাকেই ব্যাংকের আস্থা অর্জনের নীতি বলা হয়। দেখো, আজকে আমার কাছে ধরনের 50,000 টাকা আছে, আমি এখন ব্যাংকে জমা দিব। আমার কিন্তু একবার মাথায় আসে আমি যে ব্যাংকে টাকা জমা দিব, এটা কি আমার হারিয়ে যাওয়ার চান্স আছে কিনা। আমার কিন্তু একটা সিঙ্গেল বারের জন্য আসে না। কারণ কি? কারণ ব্যাংক আমাদের মনের মধ্যে এমন একটি আস্থা ক্রিয়েট করে নিয়েছে। কিন্তু ঠিক একইভাবে অনেক মানুষ কিন্তু আছে যারা, বা অনেক দেশে আছে যেখানে ইকোনমি এত বাজে অবস্থা, মানুষ টাকা দেওয়ার আগে চিন্তা করে এই যে ব্যাংকে দিলাম, ব্যাংক তো দেউলিয়া হয়ে যেতে পারে, তখন কি করব। সো এই যে একটা আস্থা অর্জন, এটা অবশ্যই করতে হবে, আদারওয়াইজ গ্রাহকরা কিন্তু ব্যাংকে অর্থ জমা রাখবে না বা অ্যাকাউন্ট খুলবে না বা ব্যাংকের সাথে লেনদেন করবে না। গোপনীয়তা রক্ষা। দেখো, গ্রাহকের হিসাব সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়া অন্যরা যাতে পেতে না পারে, সেজন্য ব্যক্তিক বা প্রযুক্তিগত সকল ধরনের কার্যব্যবস্থা গ্রহণের নীতিকেই ব্যাংকের গোপনীয়তা নীতি বলে। আমি ব্যাংকে অর্থ রাখলাম, আমি চাইবো না এই কী পরিমাণ অর্থ আছে, আমি কেমন ট্রানজাকশন করছি, কোথায় কি পে করছি, এটা আমি বাদে আর কেউ জানুক। এখন যদি একটা ব্যাংক যদি এই তথ্যটা অন্য কোনো পক্ষকে দিয়ে দেয়, আমি কখনো খুশি হব? অবশ্যই না, বরং আমি ব্যাংকে গিয়ে আমার অ্যাকাউন্টটি বন্ধ করে দিব। সো ব্যাংকের এটা অবশ্যই ফলো করতে হয় যে একটা গ্রাহকের তথ্য যেন ওই গ্রাহক অথবা একটা প্রতিষ্ঠান বাদে অন্য কেউ না জানতে পারে, এবং যেই নীতি অনুযায়ী এটা ফলো করা হয় সেটাকে বলা হয় গোপনীয়তার নীতি। আধুনিকায়নের নীতি। দেখো, আমি আমার মোট 2টি ব্যাংক ছিল। আমি যা ব্যাংক খুলতে পারবো, আমি 2টি ব্যাংক প্রথমে প্রেফার করি। আচ্ছা, আমি আইদার এই ব্যাংকে যাবো এবং অথবা ওই ব্যাংকে যাবো, এটা আমার একদম বাস্তব এক্সপিরিয়েন্স। সো আমি দেখলাম সব ব্যাংকই মোটামুটি শেষ, 2টাই খুব ভালো অনলাইন বা ওদের অ্যাপের মাধ্যমে সার্ভিস দেয়। বাট একটা ব্যাংকে দেখলাম ওদের যে এটিএম বুথে আমরা তো এটিএম বুথে কী করে গিয়ে টাকা উত্তোলন করা যায়, কার্ড দেবো টাকা উঠে আসবে। সো 2টা ব্যাংকে এটিএম বুথ আছে, কিন্তু এই একটা ব্যাংকের এটিএম বুথে শুধুমাত্র অর্থ উত্তোলন করা যায়, কিন্তু এই এটিএম বুথে অর্থ উত্তোলন করার পাশাপাশি ইনস্ট্যান্ট ব্যাংকে অর্থ জমা দেওয়া যায়। আমি জাস্ট মেশিনের সামনে টাকা ধরবো, ভিতরে টাকা নিয়ে নিবে এবং আমি কার্ডে পিন দিলে ওই টাকাটার সাথে সাথে আমার অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট পাঠিয়ে দিবে। তো আমি যখন দেখলাম এই ব্যাংকের সুবিধা একটু বেটার, ভালো, আমি কিন্তু অবশ্যই এই ব্যাংকে চলে গিয়েছি, মানে এই ব্যাংকে অ্যাকাউন্টটা খুলেছি। এখন দেখো এই ব্যাংকটা কীভাবে করেছে, ওরা ওদের পদ্ধতিকে বা সিস্টেমকে আধুনিক করেছে। সো দেখো, আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করে গ্রাহকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নতুন প্রযুক্তি সংগ্রহ ও নতুন প্রোডাক্ট বা সার্ভিস চালু করার মাধ্যমে সহজ প্রতিযোগিতা থেকে এগিয়ে থাকার নীতিকে ব্যাংকের আধুনিকায়নের নীতি বলে। দেখো, সো এইখানে এই যে এই ব্যাংকটা কী নীতি ফলো করেছে, আধুনিকায়নের নীতি। ও নতুন একটা সার্ভিস দিয়ে কিন্তু সার্ভিস দিয়েছে, যার ফলে কিন্তু আমি ওর সার্ভিসের সন্তুষ্টি অর্জন করেছি এবং এর জন্য আমি ওইখানে অ্যাকাউন্ট খুলেছি বা এই ব্যাংকের থ্রুতে লেনদেন করি। ঠিক একইভাবে প্রত্যেকটা ব্যাংকে চায় তারা নতুন প্রযুক্তি বা পদ্ধতি ব্যবহার করে গ্রাহকদের সন্তুষ্ট করবে, যার ফলে তারা অন্য প্রতিযোগিতা থেকে আগিয়ে থাকবে। অবস্থানের নীতি। আজকে একটা ব্যাংকের শুধুমাত্র শাখা 3টা আছে, একটা ঢাকাতে, ঢাকার মতিঝিলে, একটা আছে খুলনাতে,
আর একটা আছে চিটাগাংয়ের। এখন দেখো তো ৩টা শাখা নিয়ে কাজ করতেছে। কোনো মানুষকে জীবনে এই ব্যাংকের অ্যাকাউন্ট খুলবে না, বাট একটা ব্যাংক আছে, তার ঢাকাতেই আছে সব মিলে 50টা শাখা, খুলনাতে আছে 20টা, চিটাগাংয়ে আছে 35টা। নিশ্চয়ই মানুষ এইখানে খুলবে, কারণ কি 50টা শাখা আছে মানে ঢাকা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে, খুলনায় 20টা শাখা আছে মানে সব জায়গাতে আছে, চিটাগাংয়ের 35টা শাখা আছে মানে চিটাগাংয়ের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সো এমন জায়গায় অবস্থান করতে হবে যেন মানুষের বাসার আশেপাশে হয় এবং বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে তাদের আশেপাশে হয়। এখন হ্যাঁ, এমন একটা জায়গায় দিল, একটা ব্যাংকের এটিএম বুথ দিল হাইওয়েতে মানুষের প্রয়োজন হয়, কিন্তু একটা এটিএম, একটা শাখা যদি বাসার পাশে হয় বা একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে হয়, নিশ্চয়ই সেটা অবশ্যই একটা হাইওয়ে থেকে বেশি ভ্যালু অ্যাড করবে, রাইট? সো এমন জায়গায় অবস্থান করতে হবে যেন গ্রাহকরা ইজিলি ব্যাংকের শাখায় এসে বা ব্যাংকে এসে লেনদেন বা কার্য করতে পারে বা কার্যক্রম চালাতে পারে। প্রচারণার রীতি, প্রতিযোগিতাপূর্ণ ব্যাংকিং জগতে কোনো বাণিজ্যিক ব্যাংকের সফলতা অর্জন করতে হলে প্রচারমুখী হতে হবে। একটা ব্যাংকের সার্ভিস, ও কী সার্ভিস দিচ্ছে, কেমন সুদ দিচ্ছে, কোন কোন প্রোডাক্ট আছে, আমি কীভাবে জানবো, যখন তারা প্রচার করবে। এবং একটা ব্যাংকের অবশ্যই উচিত তাদের সকল সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে প্রচার করা, এবং এটা করে থাকে তারা প্রচারের নীতির আন্ডারে। সুনাম, সততার সাথে সর্বোত্তম সেবা প্রদান ও সার্বিক নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ব্যাংকিং জগতে একটা ইতিবাচক ইমেজ সৃষ্টির নীতিকেই ব্যাংকিং বা বাণিজ্যিক ব্যাংকের সুনামের নীতি বলে। দেখো, সোনালী ব্যাংক, দেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, এইসব ব্যাংকের একটা ইতিবাচক একটা বাজারে ভ্যালু আছে না? দেখো, আমরা কিন্তু সবাই ডাচ বাংলা চিনি, সবাই সিটি ব্যাংক চিনি, সবাই ইবিএল ব্যাংক চিনি, সবাই ইসলামী ব্যাংক চিনি, সবাই জনতা ব্যাংক চিনি। কারণ কি, এদের একটা ইতিবাচক একটা ইমেজ আছে বা একটা হচ্ছে সুনাম আছে, এবং সুনামের জন্য কিন্তু গ্রাহকরা ওদের কাছে বেশি আসে বা বিভিন্ন প্রতিষ্ঠান এদের কাছ থেকেই লেনদেন করে বা এদের সাথে অ্যাকাউন্ট খুলে, এবং কোম্পানির যত লেনদেন সব এইসব ব্যাংকের থ্রুতে করে। কারণ কি, ওদের একটা সুনাম আছে, এবং সুনামের ফলে যেটা হয়, মানুষ ব্যাংকের প্রতি একটা আস্থা পায় এবং ফলে ওই পার্টিকুলার ব্যাংকের সাথে বেশি লেনদেন করে, এবং যার ফলে ব্যাংকিংয়ের আমানত বেশি হয়, ব্যাংকের মুনাফা বেশি হয়। এবং এই যে কাজটা হয়ে থাকে, একটা ইতিবাচক ইমেজ সৃষ্টির যে পদ্ধতি বা যেই নীতির আন্ডারে কাজ করে থাকে, সেটাকে বলা হয় সুনামের নীতি। সো বন্ধুরা, এই ক্লাসে এ পর্যন্তই। আশা করি তোমরা সকল নীতি সম্পর্কে একটা প্রপার আইডিয়া পেয়েছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে।